প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের বন্দুক ব্যবহারের অনুমতি দেবে আসাম। ভারতের আসাম রাজ্য সরকার বাংলাদেশের সীমান্তবর্তী এলাকার আদিবাসী বাসিন্দাদের জন্য বন্দুকের লাইসেন্স দেওয়ার একটি নতুন উদ্যোগ নিয়েছে। রাজ্যের হিন্দু জাতীয়তাবাদী নেতা ও মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই ঘোষণা দিয়েছেন, যা আসামের মুসলিম জনগোষ্ঠীর মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। বার্তা সংস্থা AFP ও ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। গতকাল বুধবার মুখ্যমন্ত্রী তার সামাজিক যোগাযোগ মাধ্যম X-এ ঘোষণা করেন, একটি নতুন ওয়েবসাইট চালু করা হচ্ছে যেখানে আদিবাসী মানুষ যারা নিজেদের জীবনের জন্য হুমকি অনুভব করেন এবং সংবেদনশীল এলাকায় থাকেন তারা অস্ত্রের লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন। হিমন্ত বিশ্ব শর্মা বলেন, এই লাইসেন্সগুলো বহু স্তরের যাচাই বাছাই প্রক্রিয়ার মাধ্যমে দেওয়া হবে। এর মধ্যে থাকবে নিরাপত্তা মূল্যায়ন, জরিপ, আইন মানা, লাইসেন্স হস্তান্তর না করার শর্ত এবং নিয়মিত পর্যবেক্ষণ ও রিপোর্ট করার মতো বিষয়। জেলা প্রশাসন কর্তৃক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত বা নিরাপত্তা সংস্থাগুলো দ্বারা অনিরাপদ বলে বিবেচিত এলাকার বাসিন্দারা এই লাইসেন্সের জন্য যোগ্য হবেন। দ্য হিন্দু প্রতিবেদনে বলা হয়েছে, গত মে মাসে হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন রাজ্য মন্ত্রিসভা সীমান্তবর্তী ও প্রত্যন্ত অঞ্চলে বসবাসরত মূল বা আদিম ভারতীয় নাগরিকদের অস্ত্রের লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত নেয়। সরকারি পদক্ষেপকে পুলিশ স্টেশন থেকে দূরে থাকা ও বাংলাদেশ সীমান্তবর্তী ঝুঁকিপূর্ণ এলাকার মানুষের নিরাপত্তা জোরদার করার একটি উপায় বলে ব্যাখ্যা করেছে। মুখ্যমন্ত্রী এই ধরনের ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে বরপেটা, ধিং, ধুবড়ি, জানিয়া, মরিগাঁও, নগাঁও, রূপাহী ও দক্ষিণ সালমারা মানকাচরের মতো জেলাগুলিকে চিহ্নিত করেছেন। এই এলাকাগুলিতে বাংলাদেশের শিকড় থাকা মুসলিমদের সংখ্যা বেশি। 2011 সালের আদমশুমারি অনুযায়ী প্রায় 3,10,00,000 জনসংখ্যার এই রাজ্যে মুসলিমরা প্রায় 35% এবং হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আগে সতর্ক করেছিলেন যে অসমীয়া ভাষী জনগণ বাংলাদেশের দিক থেকে এমনকি তাদের নিজেদের গ্রামেও হুমকির সম্মুখীন হচ্ছে। ভারতের অন্যান্য অংশে বন্দুক নিয়ন্ত্রণের আইন বেশ কঠোর, তাই শর্মার এই সিদ্ধান্ত সমালোচিত হচ্ছে। বিরোধী দল কংগ্রেস এই পদক্ষেপের তীব্র সমালোচনা করেছে। কংগ্রেসের রাজ্য সভাপতি গৌরব গগৈ বলেছেন, বিজেপি নেতৃত্বাধীন সরকার এমন একটি কৌশলকে উৎসাহিত করছে যা প্রয়োজনের চেয়ে অস্ত্রের উপর বেশি জোর দেয়। তিনি আশঙ্কা প্রকাশ করেন, এই নীতি রাজ্যের সংঘর্ষ ও চাঁদাবাজি বাড়াতে পারে। তিনি আরও অভিযোগ করেন, বিজেপি ও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সমর্থকদের অস্ত্র দেওয়ার জন্য এই বন্দুকের অপব্যবহার করা হতে পারে। বিশ্লেষকরা বলছেন, মুখ্যমন্ত্রী শর্মার এই উদ্যোগ তার বিজেপি সরকারের একটি বৃহত্তর প্রচারণার অংশ। তার সরকার অসমীয়াভাষী গরিষ্ঠ জনগণের পক্ষে নিয়ে কাজ করছে, যার মধ্যে অবৈধ বিদেশি বা সন্দেহজনক নাগরিক আখ্যা দিয়ে বড় আকারের উচ্ছেদ অভিযানও অন্তর্ভুক্ত। এই অভিযানগুলো মূলত বাংলাভাষী মুসলিমদের লক্ষ্য করে পরিচালিত হয়, যাদের অনেকেই ভারতীয় নাগরিক এবং আসামে তাদের দীর্ঘদিনের শিকড় রয়েছে। 2019 সালে আসামই ছিল প্রথম রাজ্য যে একটি বিতর্কিত নাগরিকত্ব যাচাই প্রক্রিয়া বাস্তবায়ন করেছিল, যা থেকে প্রায় 20 লক্ষ মানুষ বাদ পড়েছিল, যাদের অধিকাংশই ছিল মুসলিম। গত বছর বাংলাদেশে স্বৈরাচারী সরকারের পতনের পর থেকে আসামে উত্তেজনা আরও বেড়েছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সতর্ক করেছেন যে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর কারণে সীমান্তবর্তী জেলার আদিবাসী মানুষ নিরাপত্তাহীনতার মধ্যে বসবাস করছেন। এদিকে গোপনে রাশিয়ান ল্যাবে গিয়েছিলেন ইরানের পরমাণু বিজ্ঞানীরা। ইরানের একটি প্রতিনিধি দল গত বছর রাশিয়ায় গিয়েছিলেন। সেখানে তারা দ্বৈত ব্যবহারের প্রযুক্তি উৎপাদনকারী প্রতিষ্ঠান পরিদর্শন করেন। ওই প্রতিনিধি দলে ইরানের পরমাণু বিজ্ঞানীরা ছিলেন, যারা একটি নিষিদ্ধ সামরিক গবেষণা ইউনিটের সাথে যুক্ত। ফিনান্সিয়াল টাইমস গোপন সূত্রের বরাতে এই তথ্য ফাঁস করে। এর বরাতে ইরান ইন্টারন্যাশনাল জানায়, 2024 সালের আগস্টে এই সফরের নেতৃত্বে ছিলেন 43 বছর বয়সী ইরানি পারমাণবিক পদার্থবিদ আলী কালভান্দ। তিনি কূটনৈতিক পরিষেবা পাসপোর্টে মস্কোতে এসেছিলেন। তার সাথে ছিলেন আরও 4 জন। তখন কালভান্দ বলেছেন, তারা একটি বেসরকারি পরামর্শদাতা সংস্থার প্রতিনিধিত্ব করেছেন। কিন্তু এখন পশ্চিমা কর্মকর্তারা জানান, প্রতিনিধি দলটিতে একজন সামরিক কাউন্টার ইন্টেলিজেন্স অফিসার এবং ইরানের প্রতিরক্ষামূলক উদ্ভাবন ও গবেষণা সংস্থা SPND এর সাথে যুক্ত সদস্যরা ছিলেন। যুক্তরাষ্ট্র 2004 পূর্ববর্তী ইরানের পারমাণবিক অস্ত্র কর্মসূচির সরাসরি উত্তরসূরি সংস্থা হিসাবে SPNDর উপর নিষেধাজ্ঞা জারি করে রেখেছে। ইরান নিজেই দীর্ঘদিন ধরে পারমাণবিক অস্ত্র ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করে রেখেছে। পারমাণবিক অস্ত্রের সন্ধানের কথাও অস্বীকার করে আসছে। দেশটি বলেছে, তাদের পারমাণবিক কার্যক্রম সম্পূর্ণ শান্তিপূর্ণ। খামেনি গত মাসে বলেছিলেন, পশ্চিমারা তেহরানের পারমাণবিক কর্মসূচিকে সংঘাতের অজুহাত হিসাবে ব্যবহার করে, অথচ ধর্মগতভাবে আমরা নিজেরাই পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিরোধী। ইরান ইন্টারন্যাশনাল গত বছর ইরানের 3টি স্বাধীন সূত্রের বরাতে জানিয়েছিল, ইসলামিক প্রজাতন্ত্র SPND পুনর্গঠনের মাধ্যমে তার গোপন পারমাণবিক অস্ত্র কর্মসূচি এগিয়ে নিচ্ছে।
ফিনান্সিয়াল টাইমসের মতে ইরানি প্রতিনিধি দল রাশিয়ান কোম্পানিগুলো ভিজিট করে দ্বৈত ব্যবহারের উপাদান তৈরি, ইলেকট্রন অ্যাক্সিলারেটর ও ক্লিস্ট্রন পারমাণবিক ইমপ্লোশন সিমুলেশনে ব্যবহৃত সরঞ্জাম পর্যবেক্ষণ করেন। প্রতিনিধি দলের সদস্যদের মধ্যে নিউট্রন জেনারেটর, বেসামরিক ও সামরিক প্রয়োগের জন্য ব্যবহৃত ডিভাইস, বিকিরণ পরীক্ষার বিশেষজ্ঞরাও ছিলেন। পাশাপাশি এসপিএনডি এর জন্য ক্রয় ফ্রন্ট হিসাবে কাজ করার ওয়াশিংটনের কর্তৃক নিষেধাজ্ঞায় থাকা একটি কোম্পানির প্রাক্তন প্রধানও ছিলেন। অপরদিকে গাজা দখলের বিরোধিতা করলেন ইসরায়েলের সেনাপ্রধান। পুরো গাজা দখলের স্বপ্নে বিভোর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, কিন্তু তার সেই স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে দেশটির সেনাপ্রধান ইয়াল জামির। তার ভাষায় এমন যে কোনো কিছু ইসরায়েলি সেনাবাহিনীর জন্য একটি ফাঁদ। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, সোশ্যাল মিডিয়ায় নেতানিয়াহুর ছেলে ইয়ার নেতানিয়াহুর একটি পোস্ট ঘিরেও দ্বন্দ্বে জড়িয়েছেন তারা দুজন। ইয়ার ওই পোস্টে লেখেন, জামির বিদ্রোহ ও সামরিক অভ্যুত্থান চেষ্টার পেছনে রয়েছেন। তার বিরুদ্ধে আনা ইয়ারের অভিযোগ নিয়ে আপত্তি তুললে সেনাপ্রধানকে এক হাত নেন নেতানিয়াহু। তিনি বলেন, পরিকল্পনা পছন্দ না হলেই পদত্যাগের হুমকি দেন, এটা বারবার মেনে নেওয়া যাবে না। নেতানিয়াহুর ছেলে ইয়ার সরকারি কোনো পদ না থাকলেও ইসরায়েলির কর্মকর্তাদের উপর খবরদারি করে বেড়ান। এর আগে যুদ্ধের পরিধি বাড়ানো নিয়ে মন্ত্রিসভার সঙ্গে সাম্প্রতিক দিনগুলোতে জামিরের দ্বন্দ্ব তৈরি হয়। পরে নেতানিয়াহুর অফিস থেকে এমনও ইঙ্গিত দেওয়া হয়, গাজা দখলের পরিকল্পনায় আপত্তি থাকলে জামির পদত্যাগ করতে পারেন। জিম্মিদের প্রাণহানি ঘটতে পারে এমন শঙ্কায় গাজা পুরোপুরি দখলের বিরোধিতা করে আসছেন জামিল। এরপর জানিয়ে দেব, মস্কোয় পুতিনের সঙ্গে আমিরাতের প্রেসিডেন্টের বৈঠক। সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান বৃহস্পতিবার 7 আগস্ট মস্কোয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন। ইউক্রেন যুদ্ধ বন্ধ নিয়ে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে আগামী সপ্তাহের শুরুতে সম্ভবত আরব আমিরাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পুতিনের সাক্ষাৎ হবে বলে আশা করা হচ্ছে। এমন আবহে আমিরাতের প্রেসিডেন্টের এই সফর অনুষ্ঠিত হচ্ছে। শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান বলেছেন, তিনি আশা করেন তার রাশিয়া সফর ইতিবাচক ফলাফল বয়ে আনবে। তিনি পুতিনকে বলেন, আপনার আতিথেয়তার জন্য আমরা আপনাকে ধন্যবাদ জানাই এবং আশা করি যে এই সফর রাশিয়ান এবং আমিরাতের জনগণের জন্য ইতিবাচক এবং আনন্দদায়ক ফলাফল বয়ে আনবে। আমরা সবসময় আমাদের দেশগুলোর মধ্যে সেতুবন্ধনকে শক্তিশালী করার চেষ্টা করি। ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে ট্রাম্পের দেওয়া আল্টিমেটাম আগামীকাল শুক্রবার শেষ হচ্ছে। সেই সঙ্গে রাশিয়া থেকে তেল কেনা দেশগুলোকে লক্ষ্য করে ট্রাম্পের অতিরিক্ত শুল্ক হুমকির মুখে ক্রমবর্ধমান বৈশ্বিক উত্তেজনা নতুন মাত্রা পাচ্ছে। এমন প্রেক্ষাপটে পুতিন ট্রাম্পের আসন্ন বৈঠকের খবর এসেছে। বৃহস্পতিবার ট্রাম্প বলেছেন, ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে দেখা হতে পারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে। ইউক্রেনের ভলোদিমির জেলেনস্কি এই ধারণার প্রতি সমর্থন ইঙ্গিত দিয়েছেন। ভ্লাদিমির পুতিনও বৃহস্পতিবার বলেছেন, সংযুক্ত আরব আমিরাত ট্রাম্পের সঙ্গে তার বৈঠক আয়োজন করতে পারে, সম্ভবত আগামী সপ্তাহের প্রথম দিকেই। তবে জেলেনস্কির সঙ্গে বৈঠক থেকে তিনি অনেক দূরে, কারণ শর্ত পূরণ করা হয়নি। এই পরিস্থিতি তৈরি হতে এখনো অনেক পথ বাকি। সবশেষ জানিয়ে দেব, উঠতে না দেওয়ায় চলন্ত বিমানের সামনে দাঁড়ালেন নাইজেরিয়ার গায়ক। বিমানে উঠতে না পেরে রানওয়েতে দাঁড়িয়ে পড়ে প্লেনের উড্ডয়ন আটকানোর চেষ্টা করায় নাইজেরিয়ায় এক জনপ্রিয় গায়ককে নো ফ্লাই লিস্টে রাখা হয়েছে। নাইজেরিয়ার বিমান পরিবহন মন্ত্রী ফেস্টাস কিয়ামো বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছেন, কোয়াম ওয়ান নামে পরিচিত কিং ওয়াশিউ আইন্দে বিমানবন্দরে কর্মকর্তাদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন ও পরের রানওয়েতে গিয়ে দাঁড়ান যাতে বিমানটি ট্যাক্সি করতে না পারে। খ্যাতিমান ফুজি সঙ্গীতশিল্পী মঙ্গলবার নাইজেরিয়ার রাজধানী আবুজা থেকে লাগোস যাওয়ার জন্য ভ্যালুজেটের একটি ফ্লাইটে যাত্রা করতে গেলে ঘটনাটি ঘটে। নাইজেরিয়ার ফেডারেল এয়ারপোর্ট অথরিটির মুখপত্র ওবিয়াগেলি ওরা জানান, বোর্ডিং চলাকালীন এয়ারপোর্ট নিরাপত্তা কর্মীরা তাকে জানায় তিনি তার ফ্লাস্কটি বিমানে নিতে পারবেন না, কিন্তু তিনি তা মানতে অস্বীকার করেন ও নিরাপত্তা কর্মীর গায়ে ফ্লাস্কের তরল ঢেলে দেন। পরে জানা যায় তা মদ ছিল। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা যায়, বিমানটি রানওয়েতে চলতে শুরু করলে এটির সামনে গায়ক মার্শাল সামনে দাঁড়িয়ে পড়েন, তাকে বিমানের পাখার ধাক্কা এড়াতে নুয়ে যেতে দেখা যায়। মন্ত্রী কিয়ামো জানান, বিমানটির ক্যাপ্টেন ও পাইলটের লাইসেন্স স্থগিত করা হয়েছে। তিনি বলেন, আমার প্রাথমিক ধারণা এটা দুই পক্ষেরই সাময়িক মানসিক ভারসাম্যহীনতা ও নিয়ন্ত্রণ হারানোর ঘটনা, যা ভয়াবহ প্রাণহানির কারণ হতে পারত। কোয়াম ওয়ান নাইজেরিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলে অত্যন্ত জনপ্রিয়, যেখানে তার ইয়োরুবা সংস্কৃতি থেকে উৎসারিত ফুজি সঙ্গীত ব্যাপক শ্রোতাপ্রিয়। তিনি নাইজেরিয়ার বর্তমান প্রেসিডেন্ট বোলা টিনুবুর একজন ঘনিষ্ঠ সমর্থক ও ক্ষমতাসীন অল প্রোগ্রেসিভ কংগ্রেস দলের বিভিন্ন রাজনৈতিক সমাবেশে সঙ্গীত পরিবেশন করেছেন। 2023 সালের মে মাসে যখন টিনুবু প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন, তখনও উদ্বোধনী অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন এই গায়ক।